তো আগের দিন পর্যন্ত আমরা দেখছি যে সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি, সিস্টেম জিনিসটাই কি, বা একটা সিস্টেম অ্যানালিস্ট নতুন কোনো একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য কি কি জিনিস ইউজার থেকে নিবে, এগুলো দেখলাম। এখন এই যে নতুন একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য কিছু প্রসিজার আছে। আমরা তো ডাইরেক্টলি একটা ইনফরমেশন নিয়ে কোনো প্ল্যান ছাড়া কাজ করতে পারবো না। তো এই প্ল্যানিংটা নিয়ে আজকে কথা হবে। প্ল্যানিংটার জন্য আমরা যেটা ফলো করি সেটাকে বলে এসডিএলসি। এসডিএলসি ফুল মিনিং হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলতে বোঝায় একটা সফটওয়্যারের শুরু একদম স্টার্ট থেকে সেই সফটওয়্যারটা বিল্ড হয়ে ইউজার পর্যন্ত যে ওর যে লাইফ টাইমটা শেষ হয়ে যায়, এই পুরো যে লাইফ টাইমটা চলতে থাকে এর মধ্যে কি কি প্রসিজার আমরা ফলো করব, এটাই হচ্ছে এসডিএলসি। আর আমরা যেহেতু ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করব, তার মানে হচ্ছে আমাদের এটা একটা সফটওয়্যার বেসড প্রোডাক্ট হবে। এই জন্য আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলতেছি। এখানে দেখেন, এসডিএলসি ইজ এ কালেকশন অফ প্রসেস দ্যাট আর ফলোড ফর ডেভেলপিং এ সফটওয়্যার। মানে হচ্ছে এমন কিছু প্রসেস, কালেকশন অফ প্রসেস, মাল্টিপল টাইপের প্রসেস থাকতে পারে। ফর এক্সাম্পল, ইউজার থেকে আপনি শুনলেন সে কি কি চায়, তারপর একটা ডিজাইন দেখালেন, দেখায় ইউজারকে বললেন যে এই এই জিনিস আমরা দিতে পারবো। এরপর আপনাকে তো যেহেতু আমাদের এটা সফটওয়্যার বেসড প্রোডাক্ট, তার মানে আপনাকে কোড করতে হবে, এরপর টেস্ট করতে হবে, তারপর আপনি ইউজারকে দিবেন। এই যে ভিন্ন ভিন্ন ফেজ, এইগুলোরই কালেকশন হচ্ছে এসডিএলসি। এসডিএলসি ইজ এ স্ট্রাকচার্ড প্রসেস দ্যাট ইজ ইউজ টু ডিজাইন, ডেভেলপ অ্যান্ড টেস্ট গুড কোয়ালিটি সফটওয়্যার। মানে হচ্ছে এসডিএলসি এনশিওর করে আমাদের যে প্রোডাক্টটা ক্রিয়েট হচ্ছে ওটা অ্যাকচুয়ালি গুড কোয়ালিটির একটা প্রোডাক্ট ক্রিয়েট হবে। তাহলে এসডিএলসির গোল কি হলো? এসডিএলসির গোল হচ্ছে ডেলিভারিং হাই কোয়ালিটি মেইনটেনেবল সফটওয়্যার দ্যাট মিটস ইউজার রিকোয়ারমেন্ট। আমরা তো যেন তেন একটা ভালো কোয়ালিটির সফটওয়্যার দিয়ে দিলেই হবে না, ওই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ইউজারের রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে হবে। ফর এক্সাম্পল, একটা ব্যাংকিং এর যদি অ্যাপ ক্রিয়েট করতে চান, অ্যাকচুয়ালি কি হয়, ব্যাংক থেকে মানুষ টাকা লেনদেন করতে পারবে, ব্যাংকে আবার ডিপোজিট করতে পারবে, লোন নিতে পারবে। এই সবগুলো প্রসিজার রিকোয়ারমেন্ট গুলো যেন ওই সিস্টেমটাই থাকে, এটা মেনটেন করা যায়, ইউজারের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল যেন হয় আমাদের এই সফটওয়্যারের থ্রু। এরপর দেখেন কিছু ফেজ আছে। আগেও বললাম যে এসডিএলসি মেইনলি একটা কালেকশন অফ ফেজেস, মাল্টিপল ফেজ থাকবে। তো ফার্স্ট ফেজের নাম হচ্ছে রেকগনিশন অফ নিড বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সেকেন্ড ফিজিবিলিটি স্টাডি, তারপর ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, আর সবার লাস্টে হচ্ছে পোস্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেইনটেন্যান্স। এখন আমরা প্রত্যেকটা ফেজ আর একটু ডেসক্রিপটিভ হইতে দেখব। সবার ফার্স্ট হচ্ছে রিকগনিশন অফ নিড। রিকগনিশন অফ নিড বলতে বোঝাচ্ছে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি, মানে ইউজার অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তার কি দরকার, এইটাই বের করা, এটারই একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করা। ফার্স্ট লাইনে লেখা আছে হোয়াট ইজ দ্য প্রবলেম, অ্যাকচুয়াল ঝামেলাটা কি হয়। ফর এক্সাম্পল, এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এ ব্যাংক প্রেসিডেন্ট হ্যাজ বিন গেটিং কমপ্লেইন্টস অ্যাবাউট লং লাইনস ইন দ্য ড্রাইভ ইন। তাহলে এই যে ড্রাইভ ইনে লম্বা লাইন ড্যাম্প বেঁধে যাচ্ছে, যার জন্য কাস্টমাররা ব্যাংকে গিয়ে তাড়াতাড়ি টাকা নিতে পারছে না বা ইমার্জেন্সি সিচুয়েশনে প্রবলেম ফেস করতেছে। এই যে প্রবলেমটা ফেস করতেছে, এই প্রবলেম স্টেটমেন্টটাই হচ্ছে রিকগনিশন অফ নিড। মানে নতুন যে একটা সাবসিস্টেম আপনি ক্রিয়েট করবেন, এটার দরকারটা কি, কেন আমরা এই সাবসিস্টেমটাকে ক্রিয়েট করবো, প্রবলেমটা কি হচ্ছে, এটা এই ফেজে আমরা ডিফাইন করবো। তো সবার ফার্স্টে যে কাজটা হয় সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন। ইনিশিয়াল ইনভেস্টিগেশন বলতে বোঝায় অলরেডি যে সিস্টেমটা ক্রিয়েট হয়ে আছে ওই সিস্টেমের মধ্যে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যে কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে তোমার, বা এখন তুমি যে সিস্টেমটা করতেছো এইটা দিয়ে কেন ওই প্রবলেমটাকে সলভ করা যাচ্ছে না, এই যে এইসব খুঁটিনাটি বিভিন্ন ইনভেস্টিগেশন করা, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশন। এটা নিয়েও পরের স্লাইডে আমরা দেখতেছি। তো রেকগনিশন অফ নিড হচ্ছে মেইনলি একটা সিস্টেম অ্যানালাইস্ট নতুন একটা সিস্টেম ক্রিয়েট করার আগে জানবে যে নতুন সিস্টেমটা আমরা আদৌ কেন ক্রিয়েট করতেছি। নেক্সট দেখেন ইনিশিয়াল ইনভেস্টিগেশনের ডেফিনেশন দেওয়া, দিস ইজ দ্য ইউজার্স রিকোয়েস্ট টু চেঞ্জ, ইমপ্রুভ অ্যান্ড এনহ্যান্স অ্যান এক্সিস্টিং সিস্টেম। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে আমরা মেইনলি নতুন যে সিস্টেমটা ক্রিয়েট করবো, এটা তো একটা ইউজারের নিজের রিকোয়েস্ট থাকবে, অথবা এটা ইন্টারনাল রিকোয়েস্ট হতে পারে। সাপোজ ব্যাংকিং এর যে ম্যানেজার সেই ভাবলো যে আমাদের তো একটু ডেভেলপ করা উচিত বা কোন একটা সিস্টেমকে চেঞ্জ করা উচিত, অথবা কোন একটা কাস্টমার সে কোনো একটা প্রবলেম ফেস করছে, ফেস করে আমাদের এই ম্যানেজারকে এসে বলতেছে যে আমি এই প্রবলেম ফেস করছি, আপনারা এটাকে ঠিক করেন। অথবা কোনো একটা কাস্টমারকে অ্যাপ ডেভেলপ করে দেওয়ার পর সে বললো আমার এই অ্যাপে এই যে নতুন একটা ফিচার অ্যাড করে দাও, সাপোজ আমার অ্যাপ দিয়ে আমি ছবিও তুলতে পারবো। তো এই যে নতুন একটা ফিচারকে অ্যাড করতে বলতেছে, একটা রিকোয়েস্ট দিচ্ছে, একটা ইমপ্রুভমেন্ট করতে বলতেছে সিস্টেমকে, এটাই হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন। তাহলে অবজেক্টিভ অফ ইনিশিয়াল ইনভেস্টিগেশন ইজ টু ডিটারমাইন whether the request is valid and feasible before a recommendation is reached to do nothing, improve or modify the existing system or build a new one। মানে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন আমরা মেইনলি চেক করব ইউজার যে আমাদের রিকোয়েস্টটা করছে এটা আদৌ ভ্যালিড অ্যান্ড ফিজিবল কিনা। ভ্যালিড অ্যান্ড ফিজিবল বলতে যেটা বোঝায়, সাপোজ একটা ইউজার যদি চায় যে সে একটা ফাস্ট কার ক্রিয়েট করবে, তো তাকে একটা উড়ন্ত কার ক্রিয়েট করে দিতে। উড়ন্ত কার বেসিক্যালি তৈরি করা যায়, কিন্তু এই উড়ন্ত কার ক্রিয়েট করতে যে পরিমাণ টাকা পয়সা লাগবে সেটা কি ইউজার আদৌ দিতে পারবে? অথবা এই উড়ন্ত কারটা বাজারে ছাড়ার পরে ইউজাররা কি আদৌ কিনতে পারবে? এটা কি কোনো ফিউচার আছে এই জিনিসটা ক্রিয়েট করার? এইটাই আমরা ইনিশিয়াল ইনভেস্টিগেশনে চেক করবো যে যে রিকোয়েস্টটা ইউজার অ্যাকচুয়ালি করতেছে এটা ভ্যালিড অ্যান্ড ফিজিবল কিনা। সাপোজ উড়ন্ত কারের মেইন পারপোজ কি ছিল? মেইন পারপোজ ছিল তার ফার্স্ট একটা কার দরকার, তাই না? ফার্স্ট কার দরকার, তাহলে আমরা কি করতে পারি, স্পিড বাড়াতে পারি, মোটরকে আরেকটু পাওয়ারফুল করতে পারি, উড়ন্ত কারই যে বানাতে হবে এই জিনিসটা ইউজার বলতেছে, কিন্তু আমরা সেটাকে মডিফাই করবো। এই যে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য ইউজার নিডস,
নট অনলি হোয়াট দ্য ইউজার ওয়ান্টস। সে চাচ্ছে উড়ন্ত গাড়ি, কিন্তু উড়ন্ত গাড়ি দিয়ে আদৌ সে কোম্পানিটা চালাতে পারবে কিনা, ফিউচারের আমাদের এটার কোনো প্রফিট ক্রিয়েট হবে কিনা, এইগুলো চিন্তা করা। এটাই হচ্ছে সিস্টেম অ্যানালাইসিসের ইনিশিয়াল ইনভেস্টিগেশনের অ্যাকচুয়াল পারপোজ। যে অ্যাকচুয়ালি ইউজারের দরকার কি, উড়ন্ত গাড়ির ক্ষেত্রে কি দরকার, আরো ফাস্টার গাড়ি দরকার, কিন্তু সে চাচ্ছে কিন্তু উড়ন্ত গাড়ি। আমরা তাকে ডেলিভার করবো ফাস্টার কার, আরো স্পিডি একটা কার। Aim of requirement analysis is to collect each requirement of the user so that the developer will clearly understand what they are developing. মানে হচ্ছে একটা ডেভেলপারকে আমি কোন একটা সিস্টেম কোড করতে দেওয়ার আগে তাকে তো আমাকে বুঝাতে হবে যে ইউজার কি কি চাইছে। ইউজার তো অনেক হাবিজাবি রিকোয়ারমেন্ট দিয়ে রাখতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে মানে অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট তাকে এইটাকে বুঝাতে হবে যে ইউজার অ্যাকচুয়ালি এই জিনিস চাইছে, তুমি এই জিনিস ক্রিয়েট করো। ডেভেলপারকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে ইউজারের রিকোয়ারমেন্ট গুলো কি কি। এইটাই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মধ্যে অথবা রিকগনিশন অফ নিডের মধ্যে আমরা স্ট্যাবলিশ করি। নেক্সট আমাদের যে ফেজটা সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডির মধ্যে আমরা মেইনলি দেখবো আমরা যে নতুন সিস্টেমটা ক্রিয়েট করতেছি এটা কোনো বেনিফিট আছে কিনা, এটা আদৌ ভ্যালিড কিনা। একটু আগে যেটা বলছিলাম যে উড়ন্ত গাড়ির কথা, আদৌ এটা ফিজিবল কিনা, আদৌ এটা এনভায়রনমেন্টে দিলে ইউজাররা কিনতে পারবে কিনা, প্রফিট উঠবে কিনা, বা ইউজার যে এই রিকোয়ারমেন্টটা চাচ্ছে তার কাছে ইনাফ ফান্ড আছে কিনা, এইগুলো অ্যানালাইসিস করা হচ্ছে ফিজিবিলিটি স্টাডির মধ্যে পড়ে। দেখেন ফার্স্ট লাইন কি লেখা, হোয়াট আর দ্য ইউজার্স ডেমনস্ট্রেবল নিডস। মানে সবার আগে জানতে হবে যে ইউজারের দরকারটা কি, যেটা আমরা আগের এই যে রিকগনিশন অফ নিডের মধ্যে জেনে আসতেছি। নেক্সট হচ্ছে ইজ দ্য প্রবলেম ওয়ার্থ সলভিং। এরকম অনেক আলতু ফালতু প্রবলেম ইউজাররা বলবে যেগুলো আদৌ সলভ করার দরকার নাই অথবা এটা সলভ করা ইম্পসিবল। সেই সব ক্ষেত্রে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে আদৌ এই প্রবলেমটা সলভ করার যোগ্য কিনা। এরপর হচ্ছে হাউ ক্যান দ্য প্রবলেম বি রিডিফাইন্ড। এই যে উড়ন্ত কারের যেটা বললাম, রিডিফাইন করে কি হবে, একটা ফাস্টার গাড়ি ক্রিয়েট করে দিতে হবে তাকে। তার মানে আমাদের প্রবলেম যে ডেফিনেশনটা ইউজার দিচ্ছে ওটাকে রিডিফাইন করা, ওটাকে আরো বেটার ভাবে এমন ভাবে রিপ্রেজেন্ট করা যেটা অ্যাকচুয়ালি ফিজিবল, যেটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা পসিবল। লাস্ট হচ্ছে হোয়াট আর দ্য লাইকলি ইম্প্যাক্ট অফ দ্য ক্যান্ডিডেট সিস্টেম অন অর্গানাইজেশন। এটার মিনিং এরকম, দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, ড্যাশ এক্সপ্রেস কার নেভিগেশন। এই সিস্টেমটা আমাদেরকে মেইনলি বেটার রুট দিতে পারতো একটা কাস্টমারকে, অ্যান্ড সে রিয়েল টাইম গুগল ম্যাপের ক্ষেত্রে অনেক টাইমে আমাদের রং ডেটা দিত, কিন্তু এই ড্যাশ এক্সপ্রেস একদম পারফেক্ট ডেটা দিত, তাতে ভয়েস রেকগনিশনের সিস্টেম ছিল, সে খুব ইউজারের সাথে বেসিক্যালি ইন্টারেক্টিভ ছিল। কিন্তু এটা কিন্তু কোনো প্রবলেম হয় নাই, এই যে কোম্পানিটা যে ক্রিয়েট করছে তার কিন্তু কোনো টাকার এই যে ল্যাক অফ ফিনান্স ছিল না, কোনো টাকার ঝামেলা ছিল না, প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট ছিল। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা এটাকে ডাউনগ্রেড করছে, যেটা জন্য এখন আর এটা ইউজ হয় না, সেটা হচ্ছে এই প্রোডাক্টটার দাম অনেক হাই ছিল, যার জন্য জেনারেল যে কাস্টমার তারা এটাকে অ্যাফোর্ডই করতে পারলো না। শেষে কি হলো, কোম্পানিটার প্রফিট ক্রিয়েটই হলো না, ওটা লস হয়ে গেল। তো আমাদেরকে এইটাকে অ্যানালাইসিস করতে হবে, আমরা যে সিস্টেমটা ক্রিয়েট করতেছি এটা অর্গানাইজেশনে কি ইম্প্যাক্ট ফেলবে, আদৌ লস দিবে নাকি প্রফিট দিবে। মানে হচ্ছে কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালাইজ করতে হবে। যে নতুন সাবসিস্টেমটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, যত সিস্টেমটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমাদের বেনিফিশিয়াল কিনা আদৌ কোম্পানির জন্য। তাহলে লাস্টে আমাদের এই ফিজিবিলিটি স্টাডির পরে যে কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি সলভ হবে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন এন্ড ইভালুয়েশন অফ দ্য প্রবলেমটাকে আরো বেটার ভাবে আমরা জানলাম, এটাকে রিডিফাইন করলাম। আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য ক্যান্ডিডেট সিস্টেম, অলরেডি যে সিস্টেমটা বিল্ড হয়ে আছে সেইটাকে নিয়ে আরো ডেপথে জানা গেল। কারণ অনেক সময় এমন হয় অলরেডি বিল্ড করা সিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করলে আমাদের ইউজারের প্রবলেমগুলো সলভ করা পসিবল হয়। এই জন্য আমাদের ক্যান্ডিডেট সিস্টেমটার ডেসক্রিপশনটা জানা দরকার, মানে অলরেডি বিল্ড সিস্টেমটা ডেসক্রিপশনটা জানা দরকার যে ওটা আসলে কিভাবে কাজ করে। এরপর স্পেসিফিকেশন অফ পারফরমেন্স অ্যান্ড দ্য কস্ট অফ ইচ সিস্টেম। অলরেডি অথবা নতুন যে সিস্টেমগুলো ক্রিয়েট হবে, সাপোজ একটা প্রবলেম অ্যারাইজ করলে সেটাকে সলভ করার মাল্টিপল সিস্টেমস থাকতে পারে। প্রত্যেকটা যে সলিউশন আমরা যে চিন্তা করতেছি যে এইভাবে করা যায় এইভাবে করা যায়, মাল্টিপল যে সলিউশন, প্রত্যেকটা সলিউশনের পারফরমেন্স আর কস্ট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই যে কস্ট আর পারফরমেন্স ক্যালকুলেট করলাম, এর মধ্যে থেকে আমাদের ফাইনাল একটা সিলেকশন করতে হবে বেস্ট সিস্টেমটা, মানে মিনিমাম কস্টে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে এমন একটা নতুন সিস্টেম আমাদেরকে চয়েস করতে হবে। তাহলে আমাদের ফিজিবিলিটি স্টাডি করার পরে আমরা এই এই চারটা সিচুয়েশনকে হ্যান্ডেল অথবা সিচুয়েশনের সলভ করতে পারবো। মানে হচ্ছে প্রবলেমের সবার ফার্স্টে আমরা ইভলিউশন করে ফেললাম, আমরা প্রবলেমটা কি সেটা বুঝলাম, এরপরে মাল্টিপল যে ভিন্ন ভিন্ন সলিউশন ক্রিয়েট হচ্ছে সেইগুলোর পারফরমেন্স এন্ড কস্ট ডিসকাস করলাম, আর সবার লাস্টে গিয়ে আমরা একটা বেস্ট সিস্টেম ইউজারকে দেখালাম যে আপনার প্রবলেমের জন্য আমরা এই সিস্টেমটা আমাদের বেস্ট ফিল হয়েছে। এটাকে এরপর কোড ডেভেলপারদের কাছে দিয়ে দিলে ডেভেলপাররা সেটা ক্রিয়েট করে দিয়ে দেবে। তাহলে আমাদের সবার ফার্স্টে রেকগনিশন অফ নিড হয়ে গেল, আমরা ইউজারটা কি চাচ্ছে সেগুলো জেনে গেলাম। এবার ফিজিবিলিটি স্টাডি হয়ে গেল, আদৌ যে নতুন সিস্টেমটা ইউজার যেটা চাচ্ছে সেই অনুযায়ী আমাদের যে সলিউশনটা ক্রিয়েট হবে বা বেস্ট সলিউশনটা কি হতে পারে সেটা নিয়ে আমাদের একটা স্টাডি কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এই যে নতুন সিস্টেমটা এর তো কিছু ইনপুট থাকবে, আউটপুট থাকবে। লাইক এই যে আমাদের এলিমেন্টের
কিছু সরি সিস্টেমে কিছু এলিমেন্ট বলছিলাম না, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, কন্ট্রোল, ফিডব্যাক, বাউন্ডারি। তো এই যে ইনপুট আর আউটপুট থাকবে, এটাও তো আমাদের নতুন সাবসিস্টেমে থাকবে, যেটা সিস্টেম অ্যানালিস্ট অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করবে। তো এই ইনপুট কি হবে, আউটপুট কি হবে, কোডিং কিভাবে করবে, অথবা নেক্সট যে টেস্ট হবে সেটারও একটা ব্রিফ ডিজাইন, এইগুলো আমাদের ফেজ নাম্বার 3 তে হবে, ডিজাইন ফেজে। আচ্ছা, ডিজাইন ফেজের আগে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। মানে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি ক্রিয়েট করার আগে আমাদেরকে তো সিস্টেম আগের অলরেডি ক্রিয়েটেড প্রেজেন্ট যে সিস্টেমটা সেটা নিয়ে জানতে হবে, যে এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করতেছে। তারপরেই না আমরা ডেভেলপড একটা সিস্টেম দিতে পারবো। ফর এক্সাম্পল, এখানে দেখে দেওয়া আছে ম্যানুয়াল ব্যাংক উইথ নো ডিজিটালাইজড সিস্টেম। মানে হচ্ছে আমাদের এখনকার ব্যাংকে কি হয়, একটা কম্পিউটার থাকে, অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে ইউজাররা বলে যে এত নম্বর অ্যাকাউন্ট থেকে এত টাকা উইথড্র করে দেন। অ্যাকাউন্টেন্ট চেক দেখে চেক করে যে এই অ্যাকাউন্টে আদৌ আছে কিনা, তার ইনাফ টাকা আছে কিনা, এটসেট্রা। কিন্তু সাপোজ কোনো কম্পিউটার নাই, খালি পেপার ফাইলস, একদম পুরোনো আমলে যেরকম ছিল ওরকম আছে। একটা চেক যদি নিয়ে আসে, তাহলে প্রত্যেকটা পেজ ঘেটে ঘেটে দেখতে হবে যে এই ইউজারটা আদৌ ভ্যালিড ইউজার কিনা, বা তার কোনো ধরনের লোন আছে কিনা, সব চেক করলো। তো আমরা ট্রাই করব, আমাদের এখন কাজ হচ্ছে এই ম্যানুয়াল সিস্টেম থেকে একটা ডিজিটালাইজড সিস্টেম বিল্ড করা। তো ডিজিটালাইজড যে কম্পিউটার বেসড একটা সিস্টেম আমরা ক্রিয়েট করব, তার আগে তো আমাদের জানতে হবে ম্যানুয়াল যে এই ব্যাংকটা, এটা আসলে কিভাবে কাজ করে, সে কিভাবে কাজ হ্যান্ডেল করে। আমরা যদি এইটা জানতে পারি যে ব্যাংকটা কিভাবে এখন কাজ করে, তাহলে আমরা নতুন যে ডিজিটালাইজ সিস্টেমটা ক্রিয়েট করবো সেখানে আমরা এই ইনফরমেশন গুলো দিতে পারবো, অথবা এই ফিচার গুলো দিতে পারবো। তো এই যে আগের সিস্টেম, প্রেজেন্ট যে সিস্টেম, এটা নিয়ে আমাদের আইডিয়া নেওয়াটাই হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। তো ইনফরমেশন গ্যাদারিং এর কিছু ক্যাটাগরিজ আছে, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট বইতে আমরা নিতে পারি। ফর এক্সাম্পল, দ্য অর্গানাইজেশন, মানে হচ্ছে সবার ফার্স্টে আমাদের অর্গানাইজেশনটা নিয়ে কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে, মানে ব্যাংকটা নিয়ে আমাদের কিছু ইনফরমেশন নিতে হবে, লাইক এটার পলিসি কি, গোল কি। সাপোজ ব্যাংকের একটা ডিজিটালাইজ সিস্টেম ক্রিয়েট করার পর 2 দিন পর ব্যাংকটা আর থাকবে না, ব্যাংকটাকেই ডিমলিশ করে দেবে, তাহলে তার হবে না। তো এই অর্গানাইজেশন নিয়ে আমাদের কিছু এই জন্য ইনফরমেশন লাগবে, গোলস, অবজেক্টিভ লাগবে, ব্যাংকের অ্যাকচুয়াল স্ট্রাকচার কি, কতগুলো অ্যালুমনি আছে, বা ইনভেস্টর কিরকম অ্যামাউন্ট আছে, এগুলো সব আমাদের জানতে হবে। এরপর হচ্ছে ইউজার স্টাফ। ইউজার স্টাফ বলতে হচ্ছে বোঝাচ্ছে আমাদের অলরেডি প্রেজেন্ট সিস্টেমটা ফাইনালাইজ বা প্রেজেন্ট সিস্টেমটা চালানোর জন্য কতজন ইউজার, কতজন স্টাফ অলরেডি অ্যাভেলেবল আছে, বা অথরিটি কে, ম্যানেজার কে, ম্যানেজারের সাথে ইউজার স্টাফগুলোর কমিউনিকেশন কেমন, রিলেশন কেমন, এগুলো আমাদেরকে জানতে হবে। মেইনলি আমরা ট্রাই করবো প্রেজেন্ট সিস্টেমটাকে কিভাবে বেটার করা যায়, বা প্রেজেন্ট সিস্টেমটা দিয়েই আমরা কিভাবে সলিউশন করতে পারি। এই জন্য আমাদেরকে এই ইনফরমেশন গুলো গ্যাদার করতে হয়, যে ইউজার স্টাফের মধ্যে রিলেশন কেমন, বা কতজন ইউজার আছে, সরি কতজন স্টাফ আছে, এটসেট্রা। নেক্সট আমাদের জানতে হবে যে প্রেজেন্ট সিস্টেমটা আছে, এটার ওয়ার্ক ফ্লোটা কেমন, মানে এই সিস্টেমটা অলরেডি যে বিল্ড আছে সে কিভাবে অ্যাকচুয়ালি কাজ হয়। ম্যানুয়াল ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন ফর্ম থাকতে পারে, কাগজের ফর্ম, যেখানে ইউজারের আইডি অ্যাকাউন্ট থাকবে, বা তার অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, অথবা তার লোন নিয়ে থাকবে, তার অলরেডি অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা থাকবে। এই যে যদি নতুন একটা চেক আসে, সে যে চেক করতেছে অ্যাকাউন্টের নাম্বারের সাথে ফর্মের অ্যাকাউন্টের আইডি অ্যাকচুয়ালি মিলতেছে কিনা। এরপর তার যদি কোনো লোন থাকে তাহলে সে টাকা আর দিতে পারবে না। এই ব্যাপারগুলো চেক করা, ওয়ার্ক ফ্লো প্রত্যেকটা প্রসিজার করার জন্য এটাকে আমাদের জানতে হবে একটা সিস্টেম, প্রেজেন্ট সিস্টেমটার জন্য। তাহলে গেল ইনফরমেশন আমাদের গ্যাদার করা কমপ্লিট হয়ে গেল। এখন ইনফরমেশন গ্যাদার করার কিছু মেথড আছে। এতক্ষণ আমরা জানলাম যে কি কি টাইপের ইনফরমেশন আমাদের নিতে হবে, বা কোথা থেকে ইনফরমেশন নিতে হবে, অর্গানাইজেশন থেকে নিতে হবে, স্টাফ থেকে নিতে হবে, আর ওয়ার্ক অ্যাকচুয়াল এখন কি ওয়ার্ক ফ্লোটা হয় সেটা নিয়ে আমাদের ইনফরমেশন জানতে হবে। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা কি কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি। সবার ফার্স্ট হচ্ছে লিটারেচার রিভিউ বা ফর্ম। মানে হচ্ছে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা অর্গানাইজেশন শুধু পলিসিস থাকে, একটা ডকুমেন্টেশন থাকে। তো এই ডকুমেন্টেশন গুলোকে পড়া আর কি। কিন্তু এই যে ডকুমেন্ট, হাজার হাজার ডকুমেন্ট, এগুলো পড়ার তো টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ, মানে তার তো অনেক ম্যান পাওয়ার লাগবে এই প্রত্যেকটা ফর্মকে চেক করার জন্য। তো এই জন্য আমরা ইউজুয়ালি এই যে রিভিউ, লিটারেচার, প্রসিজার অ্যান্ড ফর্ম, এটাকে অ্যাকচুয়ালি ইউজ করা হয় না। আমরা ইন জেনারেল এই 3টা মেথডকে ইউজ করি: অনসাইট অবজারভেশন, ইন্টারভিউস, আর হচ্ছে কোয়েশ্চেনার। অনসাইট অবজারভেশন বলতে বেসিক্যালি বুঝায় যে একটা অর্গানাইজেশনে আপনি ভিজিট করলেন, বা একটা সিস্টেম অ্যানালিস্ট একটা অর্গানাইজেশনে গেল, গিয়ে দেখলো যে অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো সে যে কোয়েশ্চেন গুলো তার কাছে থাকবে, যেগুলো সে অ্যাকচুয়ালি জানা ট্রাই করবে, সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ সিস্টেম ইজ ইট, মানে এই সিস্টেমটা প্রেজেন্ট যে অর্গানাইজেশন, বা প্রেজেন্ট অর্গানাইজেশন যে সিস্টেমটাকে ফলো করে সেটা অ্যাকচুয়ালি কি ধরনের সিস্টেম, আর এটা কি সলভ করে। এরপরে জানবে কে এই সিস্টেমটাকে রান করতেছে, ইম্পর্টেন্ট পিপল কে কে, মানে বেসিক্যালি ফান্ডিংটা নিয়ে সে জানা ট্রাই করলো। এরপরে হিস্টোরি অফ দ্য সিস্টেম, মানে এই যে প্রেজেন্ট সিস্টেমটা অলরেডি ইউজ করতেছে, এটা কিভাবে ডেভেলপ হয়ে কোন স্টেজ থেকে এই কারেন্ট সিস্টেমটায় আসছে, এটা নিয়ে একটা ডেসক্রিপশন তাকে জানতে হবে। আর সবার লাস্টে হচ্ছে হোয়াট কাইন্ড অফ সিস্টেম ইজ ইট ইন কম্পারিজন উইথ আদার সিস্টেম ইন দ্য অর্গানাইজেশন। মানে হচ্ছে এই সিস্টেমটা অন্যান্য সিস্টেমের সাথে কিভাবে কম্প্যাটিবল, বা কিভাবে নট কম্প্যাটিবল। মানে আরেকটা সিস্টেম যদি ডিজিটালাইজ থাকে, এই ব্রাঞ্চে একটা ম্যানুয়াল সিস্টেম রেখে তো লাভ নাই।
যদি ও সাপোজ একটা ব্যাংকের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সিদ্ধেশ্বরীতে আছে আর একটা ব্রাঞ্চ বনশ্রীতে আছে, কারণ বনশ্রীর ব্রাঞ্চটা যদি ডিজিটালাইজ থাকে আর সিদ্ধেশ্বরীর ব্রাঞ্চ যদি ডিজিটালাইজ না হয়, তাহলে এদের মধ্যে তো কমিউনিকেশন একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এই যে ভিন্ন ভিন্ন জায়গার সিস্টেম গুলো কিভাবে অ্যাকচুয়ালি একজন আরেকজনের সাথে ইন্টার রিলেটেড বা একজন আরেকজনের সাথে কাজ করতেছে, এটা নিয়েও আমাদের জানতে হবে। এটার জন্য আমাদের অনসাইট অবজারভেশন লাগে। একটা অর্গানাইজেশনে গিয়ে সিস্টেম অ্যানালিস্ট চেক করবে যে কি কি সিস্টেমে কাজ করতেছে বা এই সিস্টেমটা অলরেডি কেমন ভাবে ডেভেলপ হয়ে আসছে, এগুলো জানলো। নেক্সট যেভাবে একটা সিস্টেম অ্যানালিস্ট বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারে সেটা হচ্ছে ইন্টারভিউ আর কোয়েশ্চেনার। ইন্টারভিউ তো আপনারা সবাই জানেন ডেফিনেটলি। ইন্টারভিউ হচ্ছে ফেস টু ফেস একটা কমিউনিকেশন করা। ভাইবাতে যেরকম আমাদের মেইনলি ইন্টারভিউ গুলো হয় সেরকম। তো সামনে বিভিন্ন স্টাফরা আসবে, স্টাফদেরকে অ্যানালিস্ট বিভিন্ন কোয়েশ্চেন করবে যে এই সিস্টেমটা কিভাবে কাজ করে বা এই সিস্টেমে তোমার রোল কি, এরকম কিছু ডেফিনেট কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। ইন্টারভিউ জিজ্ঞাসা করবে আর স্টাফ তার অ্যান্সার গুলো দিবে। ইন্টারভিউ আর কোয়েশ্চেন আর হচ্ছে কিছু রিটেন সেট অফ কোয়েশ্চেন থাকবে যেগুলোকে ইউজার ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্সার দিতে পারবে। বেসিক্যালি রিটেন টেস্ট। ইন্টারভিউ হচ্ছে ভাইবা আর কোয়েশ্চেনার হচ্ছে রিটেন একটা টেস্ট। এখন এই যে ইন্টারভিউ আর কোয়েশ্চেনার এগুলো হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে স্ট্রাকচার্ড অল্টারনেটিভ আর একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ। স্ট্রাকচার্ড অল্টারনেটিভ বলতে বোঝায় ইন্টারভিউয়ার অথবা এই যে সিস্টেম অ্যানালিস্ট তার কাছে কিছু ডেফিনিট কোয়েশ্চেন থাকবে। যে কোয়েশ্চেনটা ইন্টারভিউ করবে ডাইরেক্টলি ফর্মাল ওয়েতে আমাদের স্টাফ সেটার অ্যান্সার দেবে। এটা হচ্ছে স্ট্রাকচার্ড। আর আনস্ট্রাকচার্ড বলতে বোঝাচ্ছে আনফর্মাল বা জাস্ট নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলোকে ইউজার বা স্টাফ বলবে নিজে থেকে। এটা কোনো আলাদা টাইপের ডেফিনিট কোয়েশ্চেন থাকবে না, সে নিজের মতো করে সিস্টেমটার সাথে সে কি এক্সপিরিয়েন্স করছে সেটাকে বলতে থাকবে। ওকে, যারা যারা রোল লিখছেন তারা রোল লেখার দরকার নাই, কারণ হচ্ছে এই 7 মিনিট পরে আমি রোল কল করবো। আমরা তাহলে আগাই। থার্ড যে স্টেপটা আগেও কিছুটা বলছিলাম যে ডিজাইন। ডিজাইন থার্ড ফেজ। কি কোড করতে হবে, কিভাবে করবে বা টেস্ট কি করতে পারে, ইনপুট আউটপুট কি হতে পারে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ ডিজাইন করা। The term design describes a final system and the process by which it is developed. মানে এটা ডেভেলপ করার জন্য আমাদের কি কি প্রসেস থাকবে এই সিস্টেমের মধ্যে, আমাদের এই যে আগে বললাম ইনপুট কি হবে বা আউটপুট কি হবে। সাপোজ যদি আমাদের একটা চেয়ার একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাঠ দিতে হবে। এই যে একটা ইনপুট আসতেছে সেইটার বেসে ডিপেন্ড করে আমাদের একটা আউটপুট আসবে। অথবা সাপোজ আপনাদের ফোনের যে অ্যাপগুলো থাকে, অ্যাপের যে ইউআইটা থাকে, ইউজার ইন্টারফেস যেটাতে আপনি আপনাদের সাপোজ স্টুডেন্ট আইডি দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, এই যে ইউজার ইন্টারফেসটাও ডিজাইন করতেছেন, এইটাও আমাদের এই ডিজাইন ফেজে সলভ হয়ে যায় যে কিরকম ধরনের ইউজার ইন্টারফেস হবে যাতে আপনাদের জন্য ইজি হয় এটার উপর কাজ করতে। হাউ শুড দ্য প্রবলেম বি সলভড, এখানে এইটাই চেক করে যে আমরা যে ইউজার ইন্টারফেসটা ক্রিয়েট করব এইটা কত ইজি হতে পারে আপনাদের জন্য, কিভাবে ইউজারের জন্য মোস্ট কম্প্যাটিবল হতে পারে। অথবা আমাদের যে কোড করব, কোডের মধ্যেও তো অনেক ধরনের ফাংশন থাকবে, এইগুলো নিয়েও এই ডিজাইন ফেজে কথা হয়। এখন থেকে ডিজাইন ফেজে একটা ডকুমেন্ট থাকে যেটা নাম হচ্ছে SRS ডকুমেন্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টের মধ্যে মেইনলি থাকে আমাদের ইউজার যে রিকোয়ারমেন্ট গুলো দিছে সেইগুলো, এই রিকোয়ারমেন্টের উপর বেস করে যে নতুন সিস্টেমটা আমরা ক্রিয়েট করবো সেটার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ কি ইউজ করবো বা কি কি ডেটাবেস, বিভিন্ন ডেটাবেসে তো আমাদের ডেটাগুলোকে স্টোর করতে হবে, সেই ডেটাবেসটা কিরকম হবে। তারপরে যে ফাংশন নিয়ে বললাম, কোডের মধ্যে তো অনেক ফাংশন থাকে বা একটা সিস্টেমেই তো মাল্টিপল মডিউল থাকে। ফর এক্সাম্পল সবার ফার্স্টে লগ ইন পেজ থাকলো, এরপরে হোম পেজ থাকবে, হোম পেজ থেকে সাপোজ স্টুডেন্টের ইনফরমেশনের একটা পেজ আছে, এই যে আলাদা আলাদা পেজ এগুলি হচ্ছে মডিউল। এই মডিউলের ডিজাইনটাও আমরা SRS ডকুমেন্টের মধ্যে লিখে দিই। সবার লাস্টে ডিজাইন প্রোভাইডস এ প্রোটোটাইপ অফ দ্য ফাইনাল প্রোডাক্ট, মানে একটা ছোট ডেমো ক্রিয়েট করে দেয় মেইনলি আমাদের ফাইনাল সিস্টেমটা। মানে আপনার এই ডিজাইনটা দেখে গেস করতে পারবে যে আপনার যে ফাইনাল প্রোডাক্টটা ক্রিয়েট হবে সেটার মধ্যে কি কি থাকবে বা প্রোডাক্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। প্রোটোটাইপের এখানে ডেফিনেশন দেখেন লেখা আছে, প্রোটোটাইপ ইজ আ ওয়ার্কিং রেপ্লিকেশন অফ এ প্রোডাক্ট অর সিস্টেম দ্যাট হ্যাজ টু বি ইঞ্জিনিয়ার্ড। মানে একটা বড় সিস্টেম ক্রিয়েট করার আগে একটা রেপ্লিকেশন অথবা ডেমো ক্রিয়েট করা একটা প্রোডাক্টের, ডেমোটা কিন্তু ওয়ার্কিং ডেমো হবে। এখন আমাদের ডিজাইনের কিছু স্টেপস আছে। সবার ফার্স্টে তো আমাদের ফর্ম অ্যানালাইসিস মেইনলি ওই যে রিকগনিশন অফ নিড অথবা ফিজিবিলিটি স্টাডি, এই যে এইগুলো করার পর অ্যাট দি এন্ড একটা ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে না রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে, এটাই হচ্ছে ফর্ম অ্যানালাইসিস। ভালো কথা, আমরা অ্যানালাইসিস করলাম। এবার ইউজার কি চাচ্ছে, সাপোজ ইউজার যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায় তাহলে সেই আউটপুটটা কি ডিজাইন হয়, আউটপুটটা কি হবে। সে বিভিন্ন যে পেজ থাকবে, লগ ইন পেজ, হোম পেজ, স্টুডেন্টের সাপোজ ইনফরমেশন পেজ, স্টুডেন্টের মার্কের জন্য আলাদা পেজ বা অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আলাদা পেজ, এই যে আউটপুট গুলো ডিজাইন, বিভিন্ন ইউজার ইন্টারফেস গুলোকে ডিজাইন করা, এটা ডিজাইন করলো। এরপর সে ডিজাইন করবে ইনপুট কি হবে, ইনপুট ডিজাইন মানে সে কি কি ইনফরমেশন দিবে, কি কি ডেটা আমাকে ওই সিস্টেমটা দিতে একটা ইউজারকে দিতে হবে। এরপর বিভিন্ন ফাইল ডিজাইন বলতে মেইনলি বোঝায় এই যে ডেটাবেসের কথা বললাম, ইনপুট থেকে বিভিন্ন ডেটা আসতেছে, সেই ডেটাবেস গুলো কিভাবে ডিজাইন থাকবে, মানে ডেটা গুলো কিভাবে অর্গানাইজ থাকবে। এরপর হচ্ছে প্রসেসিং ডিজাইন, মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে অথবা কি কি মডিউল থাকবে, ওই কোড করার টাইমে যে মডিউলগুলো ক্রিয়েট হয় এই প্রসেসটা বের করবে। এটা ছাড়াও থাকতে পারে সাপোজ ওই সিস্টেমটা টেস্টের জন্য কি কি রুল ফলো করবে, এগুলো গেল প্রসেসিং ডিজাইন।
এই যে এতক্ষণ এতগুলো ডিজাইন করলাম না, ইনপুট আউটপুট ফাইল ডিজাইন প্রসেসিং ডিজাইন, এইগুলোর একটা ডিটেইল ডকুমেন্টেশন থাকবে। একটা ডকুমেন্টে ইংরেজি ভাষায় লেখা থাকবে যে এই জিনিস ক্রিয়েট করবো আমরা, এই ডিজাইন আমাদের প্রপোজড সিস্টেমটা হচ্ছে এরকম। প্রোটোটাইপেরই একটা ডকুমেন্টেশন। এরপর সেটা ম্যানেজমেন্টকে আমরা দিলাম। ম্যানেজমেন্ট যদি এটা অ্যাপ্রুভ করলে আমাদের এই ডিজাইনটা অ্যাকসেপ্ট হয়ে গিয়ে প্রোগ্রাম ক্রিয়েট করতে চলে যাবে, বা ইমপ্লিমেন্টেশন, এই যে ইমপ্লিমেন্টেশনে চলে যাবে। আর যদি ম্যানেজার অ্যাপ্রুভ না করে, সেই ক্ষেত্রে হতে পারে প্রজেক্টটা পুরোপুরি অ্যাবেন্ডন হয়ে গেল, অথবা নতুন ভাবে ইটারেশন করে আমরা আবার ডিজাইন করলাম। আই হোপ ডিজাইনটা বোঝা গেছে। নেক্সট নেক্সট ফেজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনের মধ্যে মেইনলি কোডিং আর টেস্টিংটা থাকে। কোডিং বলতে যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আপনারা ডিজাইন করতে চান, সেটার জন্য যে কোডিং লাগবে সেটা, অথবা জাভাতে যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চান সেটা। এই যে কোডিংটা করতেছি, কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা করবো, ডেভেলপার কি কি ইন্টারফেস ইউজ করবে, অথবা প্রত্যেকটা যে পেজ বা মডিউল ক্রিয়েট হবে সেগুলো একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারনালি কানেক্টেড, বা এক হোম পেজ থেকে বা লগ ইন পেজ থেকে কিভাবে হোম পেজে ইনফরমেশন যাচ্ছে, এই সব কিছু কোডিং এর মধ্যে আমরা চেক করবো, বা কোডিং এর মধ্যে এটা ইনভলভ থাকে। লাস্ট হচ্ছে টেস্টিং। টেস্টিংটা মেইনলি দেখবে আমাদের যে একটা পুরো সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে, এই সিস্টেমটা আদৌ ইউজারের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল এইটা মিট করতেছে কিনা। আদৌ আমরা একটা অনলাইন যে আমাদের ব্যাংকিং এর জন্য এক্সাম্পল দিলাম, একটা ডিজিটালাইজ সিস্টেম ক্রিয়েট করবে, আদৌ ওই সিস্টেমটা ইউজারকে টাইম মতো ডেটা দিতে পারতেছে কিনা, বা টাইম মতো লোন দিতে পারতেছে কিনা, ইউজারের রিকোয়ারমেন্ট আদৌ ফুলফিল হচ্ছে কিনা, এটা চেক করা টেস্টিং এর মধ্যে। আর আরেকটা চেক হয়, সেটা হচ্ছে চেক ফর বাগস। চেক ফর বাগস বলতে অলরেডি যে কোডটা রাইট করছি আমরা, এই কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা, কোডের মধ্যে কোনো ইরর আছে কিনা, এইটাকে চেক করা। তারপর যদি লগ ইন পেজ খোলার পর লগ ইনের যে বক্সটা থাকে যেখানে আপনারা আইডি লিখবেন, ওটা যদি একদমই নাই থাকে, এটা তো একটা বাগ যে এই পেজে লগ ইন করার জন্য আইডি দেওয়ার জায়গাটাই নাই। তো এইরকম বাগস গুলো চেক করবে টেস্টিং ফেজে। বাগস চেক করবে আর ইউজারের রিকোয়ারমেন্ট আদৌ ওই সিস্টেমটা ফুলফিল করছে কিনা সেটাকে চেক করবে। এখন দেখেন, when the candidate system is linked to terminals or remote sites, the telecommunication network and telecom sites the telecommunication network test of the network along with the system। মানে হচ্ছে আমাদের যদি রিমোট সাইটে কোনো একটা সিস্টেম থাকে অ্যান্ড ওইটা বিভিন্ন ইন্টারনেট বা এক্সটারনেটের মাধ্যমে যদি কানেক্টেড থাকে, তাহলে এই যে নেটওয়ার্কটা দিয়ে কানেক্টেড, এই নেটওয়ার্কটাও আদৌ ঠিক কিনা, আদৌ ঠিকভাবে কাজ করতেছে কিনা, ডেটাগুলো এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যেতে পারতেছে কিনা, এটাও টেস্ট করা ইমপ্লিমেন্টেশনের টেস্টিং এর মধ্যে চলে আসে। নেক্সট হচ্ছে পোস্ট ইমপ্লিমেন্টেশন অর ডেপ্লয়মেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স। ডেপ্লয়মেন্ট মেইনলি বোঝায় আমাদের যে সিস্টেমটা আমরা ক্রিয়েট করে ফেললাম, এবার এটাকে ইউজারের হাতে দিয়ে দেওয়া। ইউজার এটাকে ইউজ করবে অ্যান্ড সেখান থেকে কিছু আপডেট আসতে পারে যে ইউজার এই প্রবলেম ফেস করতেছে, সে কিছু ফিডব্যাক দিল। আগেও যে আমাদের সিস্টেমের ডিজাইনটা ছিল ওখানে কিন্তু ফিডব্যাক ছিল, তো ইউজারের কিছু ফিডব্যাক ক্রিয়েট করলো, ফিডব্যাক করলো, এরপর ওই ফিডব্যাক গুলোর উপর আমরা আমাদের যে সিস্টেমটা ওটাকে মডিফাই করবো। এটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স, যে সিস্টেমটা আদৌ লোড গুলোকে নিয়ে কাজ করতে পারতেছে কিনা, বা নতুন কোনো আপডেট আসলে সেটাকে আপডেট করা। এইগুলো গেল পোস্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেইনটেনেন্স। এই স্লাইডের লাস্ট টপিক হচ্ছে প্রোটোটাইপিং। ডিজাইনের মধ্যে আমরা একটা ওয়ার্ড ছিল প্রোটোটাইপ বা ডেমো ক্রিয়েট করা। তো এটা ডেফিনেশন কি ছিল, একটা রেপ্লিকা ক্রিয়েট করা, যে নর্মাল সিস্টেমটা আমরা ক্রিয়েট করবো সেটা একটা রেপ্লিকা ক্রিয়েট করা, সেটা হচ্ছে আমাদের প্রোটোটাইপিং। প্রোটোটাইপ একটা যদি ক্রিয়েট করি, এটা কস্ট ইফেক্টিভ হয়, আর সিস্টেমের আমাদের যে প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে সেটা নিয়ে আমাদের আগে থেকে একটা ধারণা হয়েছে যে এই সিস্টেমের এই প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে। এখন দেখেন, প্রোটোটাইপিং এর যে লাইফ সাইকেল, প্রোটোটাইপিং এরই একটা লাইফ সাইকেল আছে। সব হচ্ছে তো ইউজারের রিকোয়ারমেন্ট গুলো নিল, এরপর অ্যানালাইসিস করে সে একটা প্রোটোটাইপ ক্রিয়েট করলো। প্রোটোটাইপের মধ্যে সে বারবার চেঞ্জ করবে। প্রোটোটাইপে কিন্তু একটা ছোট একটা রেপ্লিকা ডেমো, এটাকে সে বারবার ডেভেলপ করতে পারে, বিভিন্নভাবে ডিজাইন করতে পারে। এইবার যদি কোনো একটা ইরর ক্রিয়েট হয়, পরের বার যেন ওই ইররটা ক্রিয়েট না হয়, এইগুলো নিয়ে অ্যানালাইসিস করে, মানে ইটারেটিভ প্রসেসে বারবার রিভাইজ করে প্রোটোটাইপটাকে। প্রোটোটাইপটাকে পুরো অ্যানালাইসিস করার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করে, আর সবার লাস্টে গিয়ে আমরা এই যে ফাইনাল কনভার্সন, মানে হচ্ছে অ্যাকচুয়াল যে সিস্টেমটা এটা আমরা বিল্ড করে ফেলি। এই গেল প্রোটোটাইপ। এই স্লাইডের মধ্যে এই কয়েকটা টপিকই মেইনলি আছে। একটা মিনিট। সবার ফার্স্টে হচ্ছে এসডিএলসি বলতে কি বোঝায় আর এটার বিভিন্ন ফেজ। যদি কোনো সিস্টেমের উদ্দীপকে দেওয়া থাকে যে এরকম একটা সিস্টেম আছে, এই প্রবলেম ফেস করতেছে, তাহলে এটাকে নতুন সিস্টেম করার জন্য কি কি এসডিএলসি ফেজ আমরা ফলো করব। বেসিক্যালি সবগুলো ফেজই লিখতে হয় সেই সব ক্ষেত্রে। তো লিখে দিবেন যে আপনার যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা অনুযায়ী রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন যে ওই সিস্টেমে কি প্রবলেম আছে। এরপর ফিজিবিলিটি স্টাডি করবেন, মানে ওই যে নতুন সিস্টেমটা আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন বা দরকার ইউজার বলছে উদ্দীপকে, সেটা আদৌ ফিজিবল কিনা এটাকে একটা অ্যানালাইসিস দিলেন। এরপর ডিজাইন করবেন। ডিজাইনে ওরকম হিউজ কোনো ডিজাইন না, এখানে যে গ্রাফটা দেওয়া আছে ডিজাইনের মেইনলি এইটা লিখে দিলেই হবে। এরপর ইমপ্লিমেন্টেশনে আমরা কি করব, কোড করবো আর টেস্ট করবো, এটা নিয়ে লিখলেন যে এই সিস্টেমটা কোড করতে হবে, অ্যান্ড দেন ইউজারের রিকোয়ারমেন্ট ফলো করতেছে কিনা বা কোনো ইরর আছে কিনা সেটার জন্য একটা টেস্ট করতে হবে। লাস্টে মেইনটেনেন্স, এটা নিয়ে ছোট করে লিখে দিলেন। এইরকমই মেইনলি কোয়েশ্চেন আসে এই স্লাইড থেকে। এই স্লাইড নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে।
আগে পর্যন্ত আমরা বিভিন্ন রিকোয়ারমেন্ট ইউজার থেকে নিচ্ছিলাম না। এবার এই রিকোয়ারমেন্ট গুলো একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা শো করবো। ডায়াগ্রামের দিয়ে কেন শো করব? ট্রেডিশনাল অ্যাপ্রোচ অনুযায়ী আমরা এই যে বিভিন্ন রিকোয়ারমেন্ট গুলো ইউজার থেকে শুনতেছি, এটা হচ্ছে আমাদের মেইনলি আনস্ট্রাকচার ডেটা। মানে হচ্ছে এটা কোনো অর্গানাইজ ডেটা না। এটা সে নিজের মতো করে একটা ব্যাখ্যা দেয় একটা প্রবলেমের, বা কোয়েশ্চেন নেয়ার, বা ইন্টারভিউ করে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি, সিস্টেমটার রেকগনাইজ করতেছি। তো এগুলো সব আনস্ট্রাকচার ডেটা। এগুলোকে যদি আমরা ইন জেনারেল ওয়েতে ডায়াগ্রামে আনি, তাহলে সবার কাছে মাথায় ফ্লো চার্ট ক্রিয়েট করা। কিন্তু ফ্লো চার্টের যেটা ঝামেলা, সেটা হচ্ছে ফ্লো চার্ট মেইনলি ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করে। ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন কি? ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে একটা সিস্টেমের মধ্যে কোড বেসড, বা এর মধ্যে বিভিন্ন প্রসেস, বিভিন্ন ফাংশন, এটা কিভাবে কাজ করবে সেটা দেখে ওরা ফ্লো চার্টে। বেসিক্যালি একটা ইমপ্লিমেন্ট করার জন্য যে কোডিং গুলো লাগবে সেগুলো নিয়ে ফ্লো চার্টের মধ্যে থাকে। ইফ এলস কন্ডিশন থাকে, বা এই প্রসেস না হলে ওই প্রসেস হলে তখন কি হবে, এরকম থাকে। কিন্তু ইউজারের যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট গুলো আমরা দেখাতে চাচ্ছি, এইটা নিয়ে ফ্লো চার্টে শো করা খুব টাফ। আরেকটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে ইংলিশ ন্যারেটিভ ডেসক্রিপশন। মানে হচ্ছে ফাইলে ইংরেজি ভাষায় নর্মাল ভাবে লিখতে থাকা। সেক্ষেত্রে কি হয়, সাপোজ কোন একটা রিকোয়ারমেন্ট যদি খুঁজতে যায় কোন একটা ডেভেলপার, যে এই রিকোয়ারমেন্টে কি বলছিল, তাকে অনেক পেজ ঘাটতে হবে, অনেক ফাইল চেক করতে হবে, অথবা রিডান্ডেন্ট ডাটা থাকতে পারে, মানে একই ইনফরমেশন বিভিন্ন পেজে থাকতে পারে, মডিফাই হয়ে হয়ে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন অ্যামাউন্টে মডিফাই হয়ে থাকতে পারে। তো এই রিডান্ডেন্ট ডাটার ঝামেলা হয়, যার জন্য ইনফরমেশন খুঁজে পায় না। বা এই যে ফ্লো চার্টটা অ্যাকচুয়ালি তো আমাদের ইউজারের রিকোয়ারমেন্ট কি ছিল, সে অ্যাকচুয়ালি কি দেখতে চাচ্ছে, এটা নিয়ে কোনো কথাই নাই। এখানে ইমপ্লিমেন্টেশন কিভাবে করবো এটা নিয়ে লেখা আছে ফ্লো চার্ট। তাহলে তো ডেভেলপার বুঝবেই না যে অ্যাকচুয়াল ইউজারের রিকোয়ারমেন্টটা কি ছিল, কি চাচ্ছে সে। তো ট্রেডিশনাল সিস্টেমে যে ফ্লোচার্ট আর ইংলিশ ন্যারেটিভের ঝামেলাই হচ্ছে এগুলো, যে এটা মডিফাই করা টাফ, এটা থেকে ইউজারের রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কি ইউজার চাচ্ছে সেই রিকোয়ারমেন্ট গুলো বোঝা টাফ। এই জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার্ড অ্যানালাইসিস। স্ট্রাকচার্ড অ্যানালাইসিস হচ্ছে is a set of techniques and graphical tools that allow the analyst to develop a new kind of system specification that are easily understandable to the user. গ্রাফিক্যাল টুলস বলতে, গ্রাফিক্স বলতে কি বোঝায়? স্কোয়ার আঁকানো, সার্কেল আঁকানো, এরকম বিভিন্ন বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে ইউজারকে বোঝানো যে আমাদের এই সিস্টেমটা কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করবে। এখানে দেখেন গোলস অফ স্ট্রাকচার অ্যানালাইসিস দেওয়া আছে, বা কেন আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস ইউজ করবো। ফার্স্ট হচ্ছে ইউজ গ্রাফিক্স whenever possible to help communicate better with the user. একটা ডেসক্রিপটিভ ইংরেজিতে লেখা ডকুমেন্টের থেকে একটা ডায়াগ্রাম দেখলে ইজিলি বোঝা যায় না যে অ্যাকচুয়ালি জিনিসটার মধ্যে কি হচ্ছে। এই জন্য আমরা গ্রাফিক্স ইউজ করবো, এখানে বিভিন্ন শেপস ইউজ করবো। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন লজিক্যাল এন্ড ফিজিক্যাল সিস্টেম। আগে যেটা বললাম, ফিজিক্যাল সিস্টেম মেইনলি বোঝায় হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্টেজে, মানে কোড করার জন্য যে কাজগুলো আমাদের দেখাতে হবে সেটা। আর লজিক্যাল হচ্ছে অ্যাকচুয়াল অ্যাবস্ট্রাক্ট ভিউ, মানে একটা সিস্টেমের মধ্যে কি কি কাজ হবে সেটাকে দেখানো। আর একটু পরে লজিক্যাল আর ফিজিক্যাল সিস্টেমের ডিফারেন্সিয়েশনটা বেটার ভাবে বুঝতে পারবেন। লাস্ট হচ্ছে বিল্ড এ লজিক্যাল সিস্টেম মডেল টু ফ্যামিলিয়ারাইজ দ্য ইউজার উইথ সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইন্টাররিলেশনশিপস বিফোর ইমপ্লিমেন্টেশন। মানে ইমপ্লিমেন্ট অ্যাকচুয়াল কোড করার আগে ইউজারকে দেখায় দাও যে আপনি এই রিকোয়ারমেন্ট চাইছেন, আমরা এই সিস্টেম, নতুন একটা সিস্টেম ডিজাইন করছি, বিভিন্ন শেপ দিয়ে সেই ডিজাইনটা দেখানো, লজিক্যাল অ্যাকচুয়াল কি কি মডিউল থাকতে পারে, কি কি প্রসেস থাকবে, কি কি ফাংশন থাকবে আপনার সিস্টেমের মধ্যে, এটা দেখায় দেওয়া, যাতে ইউজার বুঝে যে ইমপ্লিমেন্টেশনের পর সে এই জিনিসগুলো পাবে। স্ট্রাকচার অ্যানালাইসিস টুলের মধ্যে এই ভিন্ন ভিন্ন টাইপের টুল আছে। ডেটা ফ্লো ডায়াগ্রাম আছে, ডেটা ডিকশনারি আছে। তো আজকে আমরা মেইনলি জানবো ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রামকে বাবল চার্টও বলে। বাবল চার্ট কেন বলে? কারণ হচ্ছে আমরা একটা যে ট্রান্সফরমেশন বা একটা ওয়ার্ক যে করব, এটা মেইনলি একটা গোল সার্কেলের মধ্যে লেখা থাকে, যেটাকে আমরা বাবল বলি। ডিএফডি ইজ এ গ্রাফিক্যাল টুল ইউজ ফর কমিউনিকেটিং উইথ দ্য ইউজার, ম্যানেজার অ্যান্ড আদার পার্সোনাল। মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ইউজারের সাথে কমিউনিকেশনের জন্য আমরা ডিএফডিটা ইউজ করি। আর ডিএফডি আমাদের বেসিক্যালি বলে অ্যাকচুয়ালি কি ফ্লো হবে, কিন্তু কিভাবে ফ্লো হবে এটা কিন্তু ডিএফডি বলবে না। অ্যাকচুয়াল কি কি ডেটা ফ্লো হবে সেটা নিয়ে বলা থাকবে, কিভাবে ডেটাটা ফ্লো হবে এটা নিয়ে কখনোই ডিএফডি বলবে না। ডিএফডির কিছু কম্পোনেন্ট থাকে: প্রসেস, ডেটা ফ্লো, ডেটা স্টোর আর এক্সটার্নাল এন্টিটি। প্রসেস হচ্ছে এই যে ইনপুটকে আউটপুটে ট্রান্সফর্ম করবে যে জিনিসটা। সাপোজ আপনার কাঠ দিচ্ছেন, কাঠ থেকে আমাকে 50টা চেয়ার বানিয়ে দিতে হবে। কাঠ দিচ্ছি যেটা, এটা আমাদের একটা ইনপুট, আর এই যে চেয়ার এটা হচ্ছে আউটপুট। তো এই যে চেঞ্জটা করে দিচ্ছে, যে প্রসেসটা ট্রান্সফর্ম করে দিচ্ছে, এটা আমাদের প্রসেস। যে ফাংশনটা আমাদের ট্রান্সফর্ম করে দিচ্ছে, এটাই হচ্ছে প্রসেস। আর ডেটা ফ্লো, ডেটা ফ্লো বলতে যে সাপোজ একটা ওয়্যার হাউসের মধ্যে আপনার অনেকগুলো কাঠ রাখা আছে। ওয়্যার হাউস থেকে একটা শপে গেল, বা একটা ওয়ার্কারের কাছে গেল, ওয়ার্কার সেটাকে কেটে চেয়ার ক্রিয়েট করতেছে, যে ডেটাটা ফ্লো হচ্ছে ওয়্যার হাউস থেকে ওয়ার্কারের কাছে। আবার ওয়ার্কার যে নতুন ডেটা চেয়ারটা ক্রিয়েট করে দিল, সেটাকে আবার ইউজারকে দিয়ে দিচ্ছে অথবা অর্গানাইজেশনকে দিয়ে দিচ্ছে। এই যে ডেটা ফ্লোটা ক্রিয়েট হয়, এটা আরেকটা কম্পোনেন্ট। নেক্সট হচ্ছে ডেটা স্টোর। ডেটা স্টোর বলতে টেম্পোরারি রিপোজিটরি বোঝায়, বা ডেটা বেস বোঝায়। ইনফরমেশন সিস্টেম, সাপোজ আপনারা তো স্টুডেন্ট, আপনাদের তো ভার্সিটিতে অ্যাডমিশনের একটা প্রসিজার ছিল, রাইট? তো এই যে প্রসিজারটার জন্য এইচআর আপনারা যে বিভিন্ন ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করার পর এইচআর তো আপনাকে কল করে বলছে যে আহ, আপনি এই আপনি এখানে ভেরিফাইড হয়েছেন, আপনি আসেন এখানে অ্যাডমিশন দেন, পেমেন্ট করেন। তো এই যে আপনার ইনফরমেশনটা কোথায় থাকতেছে? ডেটাবেসে থাকতেছে না? এই জন্য ডেটা স্টোর বা ডেটাবেস এটা হচ্ছে একটা কম্পোনেন্ট ডেটা ফ্লো ডায়াগ্রামে।
লাস্ট হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। এক্সটার্নাল এন্টিটি মানে হচ্ছে বেসিক্যালি কাস্টমার্স বা আপনি অ্যাজ এ স্টুডেন্ট অথবা এইচআর, এই যে মানুষ যে যারা এই সিস্টেমটাকে ইউজ করবে তারাই হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। ডিএফডি যে বললাম ভিন্ন ভিন্ন সিম্বল দিয়ে এটা কাজটা হয়। দেখেন সোর্স ডেস্টিনেশনের জন্য স্কোয়ারের মাধ্যমে আমরা সোর্স ডেস্টিনেশন অথবা এন্টিটি বুঝাই। এরপর হচ্ছে প্রসেস, প্রসেস সার্কেল দিয়ে বুঝাই। ডেটা ফ্লোর জন্য তীর চিহ্ন ইউজ করি, আর ডেটা স্টোরের জন্য একদিকে ওপেন একটা বক্স ইউজ করি। ওকে, ডেটার যে এই যে ফ্লো হবে, সাপোজ একটা ইউজার, আপনি একটা স্টুডেন্ট, অ্যাডমিশনের জন্য আপনার ডেটা দিচ্ছেন, একটা ফর্ম ফিল আপ করতেছেন, সেই ফর্মটা আবার ভেরিফাই হয়ে এইচআর এর কাছে যাচ্ছে, এইচআর আপনাকে কল করতেছে, এই যে ডেটার যে একটা ফ্লো, এটারও কিছু রুলস আছে। ভেরিফাইড ডেটা ফ্লো পসিবল হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, মানে হচ্ছে আপনি স্টুডেন্ট, আপনি একটা প্রসেসকে, অ্যাডমিশন প্রসেসকে দিতে পারবেন। আপনি একটা স্টুডেন্ট, আপনি ডেটা একটা প্রসেস, অ্যাডমিশন প্রসেসকে দিতে পারবেন। আবার প্রসেস টু এক্সটার্নাল এন্টিটি, এই যে অ্যাডমিশন প্রসেস, এই প্রসেসটা আবার এইচআর কে আপনার ডেটা দিতে পারবে। এই দুটোর মধ্যে ডেটা ফ্লো পসিবল। নেক্সট হচ্ছে প্রসেস টু স্টোর। একটু আগে যে ডেটাবেসের কথা বললাম, এই ডেটাবেসের মধ্যে স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট যখন অ্যাডমিশন দিবেন, আপনার ফর্ম ফিল আপ করবেন, আপনার যে বিভিন্ন নেম থাকবে বা স্টুডেন্ট আইডি, অ্যাডমিশনের আইডি থাকবে, এগুলো তো ডেটাবেসে স্টোর করবে না? তো প্রসেস থেকে স্টোরের মধ্যে ডেটা ফ্লো, এটা ভেরিফাইড। আবার স্টোর থেকে প্রসেস আসতে পারে, সাপোজ স্টোর থেকে আরেকটা প্রসেস আছে পেমেন্ট, আপনি আদৌ পেমেন্ট করছেন কিনা সেটাকে চেক করবে, তখন সে কি করতেছে, স্টোর থেকে আপনার ডেটা বের করে নিয়ে আসতেছে, এটা পসিবল। আরেকটা হচ্ছে প্রসেস থেকে প্রসেস, এক প্রসেস আরেক প্রসেসকেও ডেটা দিতে পারবে, আদান প্রদান করতে পারবে। কিন্তু মেইনলি ড্র করার টাইমে যেটাকে খেয়াল করবেন, সেটা হচ্ছে ডেটা ক্যান নট ফ্লো এক্সটার্নাল এন্টিটি টু এক্সটার্নাল এন্টিটি, মানে স্টুডেন্ট ডাইরেক্টলি এইচআর এর সাথে কমিউনিকেট কিন্তু করতে পারবে না, এরকম কোনো লাইনই থাকবে না স্টুডেন্ট থেকে এইচআর অথবা এইচআর থেকে স্টুডেন্ট, এটা মাঝখানে সবসময় একটা প্রসেস থাকতে হবে। নেক্সট হচ্ছে এক্সটার্নাল এন্টিটি টু স্টোর, মানে হচ্ছে স্টুডেন্ট ডাইরেক্টলি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে না। আর এটা হচ্ছে স্টোর টু এক্সটার্নাল এন্টিটি, স্টোর থেকে ডাইরেক্টলি এক্সটার্নাল এন্টিটি, স্টুডেন্টকেও আমরা ডেটা দিতে পারবো না, এই আদান প্রদানটা হবে না। আগেও যেটা বললাম, লজিক্যাল ডেটা ফ্লো ডায়াগ্রাম থাকে, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডেটা ফ্লো ডায়াগ্রাম থাকে। লজিক্যাল ডেটা ফ্লো ডায়াগ্রামটা মেইনলি এই যে বিভিন্ন প্রসেস, দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। একটা মাস্টার কার্ড ক্রিয়েট করতে চায়, সেটা থেকে ডিপোজিট নিতে চায়। মাস্টার কার্ড ক্রিয়েট করার জন্য আগে তো ওই ইউজারটার নাম, অ্যাড্রেস, এগুলো রেকর্ড থাকতে হবে, রেকর্ড করতে হবে। এই যে একটা প্রসেস, মাস্টার কার্ড ফাইল থেকেও তার ওই কার্ডের মধ্যে কত টাকা আছে সেটার একটা ইনফরমেশন আসলো। এরপর ওই কার্ডের উপর কি কি চার্জ আছে সেটার ইনফরমেশনের জন্য একটা প্রসেস থাকলো। তো এই যে ভিন্ন ভিন্ন প্রসেস গুলো এখানে অ্যাভেলেবল থাকবে। আর ফিজিক্যাল ডিএফডি বা ফিজিক্যাল ডেটা ফ্লো ডায়াগ্রামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ইউজার ইউজ করতেছে এই সিস্টেমটাকে, এটা লেখা থাকবে। লাইক ডেনিস, এখানে কিন্তু একটা ইউজার, তার মাস্টার কার্ড নিয়ে আমরা কাজ করতেছি। ডেনিস কাকে দিচ্ছে? অ্যাকাউন্টেন্টকে দিচ্ছে। আর্লেন হচ্ছে একটা অ্যাকাউন্টেন্ট, সে কি কি জিনিস নিবে, সে ডেনিস থেকে ইনফরমেশন গুলো নিবে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল এর মধ্যে চেক করবে যে তার ডেটাগুলো আদৌ আপডেটেড কিনা, অথবা তার কোনো লোন আছে কিনা, লোন থাকলে তাকে মাস্টার কার্ড থেকে আর টাকা উঠাতে দিবে না। তো মেইনলি ফিজিক্যাল ডিএফডির মধ্যে আমরা চেক করবো যে ইউজারের মধ্যে ডেটা ফ্লোটা কি হয়, বা কোনো একটা ইউজার কি কি কাজ অপারেশন করতে পারবে, এটা থাকবে ফিজিক্যাল ডিএফডির মধ্যে। আর লজিক্যাল ডিএফডির মধ্যে অ্যাকচুয়াল কোন প্রসেস গুলো থাকবে, কি প্রসেসে কি হবে, ডেটা ফ্লো একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে কিভাবে হচ্ছে, এইটা নিয়ে থাকবে। ডিএফডির কিছু লেভেল থাকে, লেভেল 0 থাকে, লেভেল 1 থাকে, লেভেল 2 থাকে। লেভেল 0তে দেখেন এখানে বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে। লেভেল 0 কে আমরা বলি কনটেক্সট ডায়াগ্রাম, মানে এখানে একটা কাস্টমার বই অর্ডার করবে। লেভেল 0তে দেখেন জাস্ট এইটুকু থাকবে, একটা এক্সটার্নাল এন্টিটি থাকবে, একটা প্রসেস থাকবে, দ্যাটস অল। এইটুকু হচ্ছে লেভেল 0। আপনাদের স্টুডেন্টের অ্যাডমিশনের ক্ষেত্রে তাহলে লেভেল 0টা কি হবে? স্টুডেন্ট হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, অ্যাডমিশন প্রসেস সাপোজ, এই হচ্ছে অ্যাডমিশন প্রসেস। আর আরেকটা থাকবে এইচআর, যে অ্যাকচুয়ালি আপনাকে কল করবে, এই হচ্ছে আরেকটা এন্টিটি। স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেসকে বললো, রিকোয়েস্ট করলো যে আমাকে অ্যাডমিশন দাও, একটা ফর্ম ফিল আপ করে দিল। অ্যাডমিশন প্রসেস এইচআর কে বলবে যে এই স্টুডেন্ট আসছে, তার ফর্ম হচ্ছে এই, সে রিকোয়েস্ট করছে অ্যাডমিশনের জন্য, অ্যান্ড তার যে ইনফরমেশন সেগুলো ভেরিফাইড। এইচআর তখন বলবে আচ্ছা তাহলে কল করো। সে এই যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, পাস করছে স্টুডেন্টটা, তখন অ্যাডমিশন প্রসেস আবার স্টুডেন্টকে বলবে হ্যাঁ ঠিক আছে তোমার অ্যাডমিশন হয়ে গেছে। জাস্ট এই ডায়াগ্রামটুকু, এরটুকু হচ্ছে লেভেল 0 টিএফটি। এবার লেভেল ওয়ানে থাকবে আমাদের ডেটা স্টোর গুলোর মধ্যে ডেটা ফ্লো কিরকম হবে। মানে এই যে স্টুডেন্ট অ্যাডমিশনের যেটা বললাম না, এই যে অ্যাডমিশন প্রসেসটা, এইটাকে আমরা ভাঙবো। ভাঙলে কি হয়, অ্যাডমিশনে সাপোজ আপনারা ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করা একটা প্রসেস। ফর্ম ফিল আপ করলাম, ফর্ম থেকে বিভিন্ন যে ডেটা আমরা পাচ্ছি, সাপোজ ফর্মে আপনি অ্যাড্রেস দিচ্ছেন, আপনার বাবার নাম, মায়ের নাম, নিজের নাম দিচ্ছেন, বয়স দিচ্ছেন, এগুলো একটা ডেটাবেসে রাখলাম, স্টুডেন্ট ডেটাবেস সাপোজ।
এরপরে আমাদের একটা প্রসেস থাকলো কলিং প্রসেস। কলিং প্রসেস হচ্ছে স্টুডেন্টটাকে কল করবে। কলিং প্রসেসের কাজ কি হবে? কলিং প্রসেস এইচআর কে বলবে যে আমার কাছে স্টুডেন্টের ইনফরমেশন গুলো চলে আসছে। এই ডেটাবেস থেকে কলিং প্রসেস সবগুলো ডেটা নিয়ে নিল যে এই স্টুডেন্ট গুলো অ্যাডমিশনের জন্য রিকোয়েস্ট করছে। তাহলে আমি এবার তাকে কি করব? কারণ এইচআর সে একটা এক্সটার্নাল এন্টিটি, সে বললো ঠিক আছে তাহলে কল করো। কলিং প্রসেস কলিং প্রসেসকে বলে দিল যে কল করো। এইটা হচ্ছে সেই ডেটা। কলিং প্রসেস এবার কি করবে? স্টুডেন্টকে গিয়ে বলবে যে ঠিক আছে তোমার অ্যাক্সেস ভেরিফাই করা হয়েছে, তুমি অ্যাডমিশনের জন্য ফ্রি, তুমি অ্যাডমিশন নিতে পারো। এই যে প্রসেস নাম্বার 1। তারপরে হচ্ছে প্রসেস নাম্বার 1 হচ্ছে ফর্ম ফিল আপ করা। প্রসেস নাম্বার 2 হচ্ছে কল করা। আরো একটা প্রসেস থাকতে পারে, সাপোজ পেমেন্ট। প্রত্যেকটা অ্যাডমিশনের জন্য তো আপনাদের কিছু পেমেন্ট করতে হয়। পেমেন্টটাকে আপনারা কমপ্লিট করছেন কিনা সেটার উপর বেস করে একটা প্রসেস থাকতে পারে। এরকম কিছু সাব প্রসেস, সাব প্রসেসের একসাথে হয়ে আমাদের ক্রিয়েট হয় লেভেল 1 ডিএফটি। আরেকটা জিনিস দেখেন, লেভেল 1 ডিএফটি তে এই যে 1 2 3 এরকম লেখা থাকবে, মানে প্রত্যেকটা যে আমাদের প্রসেস ক্রিয়েট হচ্ছে এই প্রসেসগুলো আমরা নাম্বারিং করে রাখতেছি যে এটা লেভেল 1 নম্বর প্রসেস, এরপর এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। এইভাবে আমরা নাম্বারিং করবো। এবার যদি আমাদের লেভেল 2 তে চলে যাওয়া হয়, লেভেল 2 তে গেলে কি হবে? এই যে বড় বড় যে প্রসেস গুলো লেখা আছে 1 নম্বর প্রসেস 2 নম্বর প্রসেস, এগুলোকে আরো ভাঙবো, মানে 1.1 হয়ে যাবে, 2.1 হয়ে যাবে, এভাবে ভিন্ন ভিন্ন ভাগ হয়ে যাওয়া। এটা হচ্ছে লেভেল 2 তে পাবো। দেখেন, লেভেল 2 হচ্ছে ইভেন মোর ডিটেইল ভিউ অফ দ্য সিস্টেম ব্রেকিং ডাউন দ্য সাব প্রসেসেস। মানে আগের যে সাব প্রসেস গুলো ছিল লাইক ফর্ম ফিল আপ, কলিং প্রসেস, পেমেন্ট প্রসেস, এইটাকে আরো ভাগ করে দেওয়া। সাপোজ পেমেন্ট প্রসেসের মধ্যে আপনার আপনি স্কলারশিপ পাইছেন সাপোজ, তাহলে স্কলারশিপ যদি পাই, স্কলারশিপের জন্য স্টুডেন্টের ইনফরমেশন গুলো আসবে। স্টুডেন্ট এটা হচ্ছে 3.1 হবে তখন। স্কলারশিপ যদি পেয়ে থাকে তাহলে এটার একটা প্রসেসিং হবে। স্কলারশিপ যদি না থাকে তাহলে একটা টাইপের পেমেন্ট হবে, সেটা সাপোজ 3.2 নম্বর প্রসেস। এরকম একটা প্রসেসের মধ্যে থেকে আমরা ভাগ করব। এই যে আমরা একটা প্রসেস থেকে 3.1 3.2 মাল্টিপল প্রসেস ক্রিয়েট করতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের লেভেল 2 প্রসেস। এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে, একদম সেম জিনিসটা আপনাদের বইতেও আছে। এত বড় ডায়াগ্রাম বোঝার কোনো দরকার নাই, বইতে যে ডায়াগ্রামটা আছে যদি বুঝতে পারেন খুবই ভালো ব্যাপার, না বুঝতে পারলে কোনো প্যারা নাই। যদি আপনাকে বলা থাকে যে একটা অ্যাডমিশন স্টুডেন্টের অ্যাডমিশন প্রসেস ড্র করো, আপনারা নিজেদের মতো করে ড্র করবেন। খালি মেইনটেইন করবেন যেটা, সেটা হচ্ছে ডেটা কোনটা থেকে কোনটায় ফ্লো হতে পারে না। এখন আপনি যদি লিখে থাকেন স্টুডেন্ট এইচআর, এটার মধ্যে যদি একটা ডেটা ফ্লো দেন, এটা তো পসিবল না। মানে এক্সটার্নাল এন্টিটির সাথে আরেকটা এক্সটার্নাল এন্টিটি কখনোই ডেটা ফ্লো করতে পারবে না। এরকম ডেটা ফ্লো দিলে কিন্তু সেখানে মার্ক কাটা যাবে। বা একটা ডেটাবেস থেকে ডাইরেক্টলি স্টুডেন্ট কিন্তু ডেটা অ্যাক্সেস করতে পারবে না, একটা প্রসেস থাকতে হবে। সাপোজ স্টুডেন্টটা তার মার্ক দেখতে চায়, মার্ক দেখা একটা প্রসেস, ডেটা মার্কে যাবে, মার্ক স্টুডেন্টকে, এই মার্কিং যে প্রসেস সে স্টুডেন্টকে দেখা দিবে তোমার মার্ক এইটা, জাস্ট তোমার মার্কটা দেখালো। এই যে রুলটা ডেটা ফ্লো এর, এটাকে মেইনটেইন করতে হবে ড্র করার টাইমে। এখানে দেখেন অ্যাসেম্বল কাস্টমার অর্ডারের মধ্যে আবার ভাগ আছে, ইনভয়েসের ভাগ আছে, ভেরিফাই ইনভয়েসের ভাগ আছে। মানে ইনভয়েস বলতে বোঝাচ্ছে এই যে বিলটা হয়, বিলটা আদৌ বিলটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা, বিলটাকে ভেরিফাই করা, একটা জায়গা থেকে ভিন্ন ভিন্ন ভাগে ভিন্ন ভিন্ন প্রসেসে ভাগ করে দিছে। এটা হচ্ছে আমাদের লেভেল 2। এখন ডিএফডির কিছু প্রবলেম থাকে। এই যে এই ড্রয়িংটাতেই দেখেন এত বড় একটা ড্রয়িং ক্রিয়েট হয়ে গেছে। এর চেয়েও যদি বড় কোনো সিস্টেম হয় সেক্ষেত্রে কিন্তু যত বড় সিস্টেম হবে তত বেশি ইটারেশন থাকবে, তত বেশি বাবল থাকবে। তো এই জিনিসটা অনেক হিউজ হয়ে যায়। এই জন্য এটাই হচ্ছে এর মেইন প্রবলেম, লার্জ নাম্বার অফ ইটারেশন থাকে, অনেক হিউজ হয়ে যায় এটা। এবার হচ্ছে লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে সবাই কি শুনতেছি? হ্যালো? জি ম্যাম বলেন। আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আজকে, যা যা পড়ালাম না জি এর উপর। দেখেন অ্যাসাইনমেন্টটা খুব ক্লিয়ার ভাবে বুঝেন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা ফুড পান্ডা ডেলিভারি লেভেল, ফুড পান্ডা ডেলিভারি লেভেল 0 ডায়াগ্রামটা দেওয়া আছে। লেভেল 0 কাকে বলে? কনটেক্সট ডায়াগ্রামটা। কিন্তু কনটেক্সট দেখেন, জাস্ট কাস্টমার আছে, সাপ্লায়ার আছে, আর ফুড অর্ডার আছে। ফুড অর্ডারটা সেই প্রসেস, কাস্টমার অর্ডার দিচ্ছে ফুড পান্ডাকে, ফুড পান্ডার আন্ডারে মাল্টিপল সাপোজ কোম্পানি থাকতে পারে, যেটা আপনার ইচ্ছা সেভাবে আপনি এটাকে ড্র করতে পারবেন। ফুড অর্ডার করলো, সাপ্লায়ার সেটা নিল, অর্ডারটাকে নিয়ে সে ফুডটাকে প্রসেসকে দিল, অ্যান্ড দেন এই প্রসেসটা কাস্টমারকে ফুডটা ডেলিভার করে দিল। তো আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে লেভেল 1 ডায়াগ্রামটা, এই যে লেভেল 0 ডায়াগ্রাম থেকে লেভেল 1 ডায়াগ্রাম ক্রিয়েট করা, এন্ড এর মধ্যে ডেফিনেটলি একটা প্রসেস রাখবেন যেটা নাম হচ্ছে পেমেন্ট প্রসেস। মানে আপনি যে অর্ডার করতেছেন খাবার, এটা তো আপনার একটা পেমেন্ট দিতে হবে। এই পেমেন্ট প্রসেসটাকে আপনারা আরো ভাগ করবেন, যেটা দিয়ে আপনি লেভেল 2 ডায়াগ্রাম বুঝাতে পারেন। সাপোজ ফুড পান্ডায় আমাদের বিভিন্ন ডিসকাউন্ট থাকে না, সেটা যদি পেমেন্ট 3 নম্বর একটা সাপোজ প্রসেস হলো, তাহলে 3.1 হবে। যদি ডিসকাউন্ট থাকে তখন কি হবে? ডিসকাউন্ট হলে এক ধরনের বিলিং হবে, যদি ডিসকাউন্ট না থাকে সেক্ষেত্রে আরেক ধরনের বিলিং হবে। এই পেমেন্টটাকে এরকম ভাগ করে আপনারা লেভেল 2 দেখাবেন। ফার্স্টে এটা থেকে লেভেল 1 ক্রিয়েট করবেন, আরো প্রসেস দিবেন, আরো ডেটাবেস ক্রিয়েট করবেন। এরপরে এর মধ্যে একটা প্রসেস রাখবেন যেটা নাম হবে পেমেন্ট। পেমেন্টটাকে আরো একটু এক্সপ্যান্ড করবেন, আর একটু ভাগ করবেন, করে লেভেল 2 ডায়াগ্রাম শো করবেন।